নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বিবাহ বা বিবাহিত জীবন খুব গুরুত্বপূর্ণ এবং সেটা দিনে দিনে যেন অবক্ষয়ের দিকে যাচ্ছে। হয়তো পরবর্তীতে আর 3টে জেনারেশান আপনি দেখতে পারবেন এই সামাজিকভাবে এই ধরনের বিবাহ হচ্ছে। পরবর্তীতে এটা কন্ট্যাক্ট বেসিস জায়গায় যেন না আসে, সেটার দিকে কিন্তু দরজায় কড়া নাড়তে শুরু করছে। এই বিবাহটা একটা পবিত্র বন্ধন, যেখানে নর নারীর শুভ মিলন হয় এবং এখানে দুটো পরিবারেরও কিন্তু সুসম্পর্ক তৈরি হয়। এবং এই বিবাহ দান অর্থাৎ এই বিবাহের নির্দিষ্ট যে ক্ষণ, সেখানে দেখবেন যে মন্ত্র পড়া হয়, সেই মন্ত্রের বলছে, এখানে বলা হয় যে যতদিন আমরা এই হৃদয় জীবিত অবস্থায় থাকব ততদিন পর্যন্ত এই হৃদয় তোমার। একে অপরের এই নির্দিষ্ট মন্ত্রের যে নির্দিষ্ট ব্যাখ্যা, সেটা তারা বলেন এবং পরবর্তীতে প্রতিশ্রুতি দান করেন এটার বলে। এবং সেখানে অগ্নি এবং ব্রাহ্মণকে সাক্ষী রেখে এই বক্তব্যটা আর এই কথাটা তারা একে অপরের সামনে বলে। এবং এখানেও সেই ব্রাহ্মণ এবং অগ্নিকে সাক্ষী রেখে কনের বাবা বা পিতৃতুল্য যারা থাকেন, তারা তার সেই কনেকে অর্থাৎ তার সেই কন্যাকে বরের হাতে অর্পণ করেন এবং সম্পূর্ণভাবে তার হাতে তার পরবর্তী দায়িত্ব নেওয়ার জন্য বা গ্রহণ করার জন্য তাকে সঁপে দেন। এটাই হচ্ছে বিবাহ সম্পন্ন বা বিবাহের যে মেন অনুষ্ঠানের যে নির্দিষ্ট ক্রিয়া। কিন্তু ভবিষ্যতে এই যে বিবাহের জায়গা, অবশ্যই এখানে আর একটা জায়গা রয়েছে, যে এই বিবাহ হলো জন্মান্তরের একটা বন্ধন বলা হয়। অর্থাৎ পূর্ব জন্মের একটা মিল বা বন্ধন। এবং এই বিবাহটা দেখবেন যে হরগৌরী, অর্থাৎ এখানে বলা হচ্ছে শিব পার্বতীর যেমন বিবাহ হয়েছিল, সেই হরগৌরীর বিবাহ যেমন নির্দিষ্ট নিয়ম মেনে নীতি মেনে করা হয়েছিল, সেটাও কিন্তু সেই বর্তমান অর্থাৎ এই বর্তমান সমাজে সেটাই কিন্তু করা হয় বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এটার পরিবর্তন আগামী দিনে আসতে চলেছে অনেক ক্ষেত্রে দেখবেন। এবং আগামী হয়তো দিন 2-3টে জেনারেশন এইভাবে চলবে, তারপরে পরবর্তীতে পরিবর্তন আসবে এবং সেটা হয়তো কন্ট্যাক্ট বেসিস চলে আসতে পারে। এটার কিন্তু আপনি চলছেন ঘোর কলিযুগ এবং সেই ঘোর কলিযুগের কিন্তু বিষ্ণুর শেষ দশম অবতার কল্কি সেই কিন্তু এই কলিযুগের সমাপ্তি করবেন এবং পরবর্তীতে আবার সত্যযুগ শুরু হবে। আর এই বিবাহ বলা হয় যে এই যে বিবাহের যে বিষয় অনুষ্ঠানটা, এটা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 8 প্রকারের হয়। বলছে ব্রহ্ম বিবাহ, দেব বিবাহ, আর্য বিবাহ, প্রজাপতি বিবাহ, গন্ধর্ব বিবাহ এবং অসুর বিবাহ, রাক্ষস বিবাহ এবং পিশাচ বিবাহ। তার মধ্যে প্রথম 4টে বিবাহ হচ্ছে উচ্চকোটির বিবাহ, আর পরবর্তীতে যে 4টে বিবাহ বললাম সেটা নিম্নকোটির বিবাহ। কিন্তু আলটিমেটলি যে বিবাহের বিভিন্ন বিষয় বললাম, বিবাহের দায়িত্ব নেওয়ার ব্যাপার বললাম, প্রতিশ্রুতির জায়গা রয়েছে, কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আবার বলছি, আপনি এই কলিযুগের 5000 বছর কাটিয়ে দিয়েছেন, ঘোর কলির দিকে যাচ্ছেন। ভবিষ্যৎ পরিণতি বললাম যে বিবাহ পরবর্তী টাইমে কী জায়গায় আসবে, কিন্তু এখনও যেগুলো বিশেষ গুরুত্বপূর্ণ দিচ্ছে, যেটা বিগত দিনে হয়তো যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন সেখানে কনে দেখতে যেতেন বা বরকে আগের থেকে দেখতে যেতেন, তার সে কেমন চলাফেরা, তার কী কথাবার্তা, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তার চলন,
তার পায়ের গঠন, তার চোখের বর্ণনা, চুলের দৈর্ঘ্য, এগুলো অনেক কিছু দেখতেন, দেখে ডিসাইড করতেন। সেটার কিন্তু পরিবর্তন হয়ে গেছে ধীরে ধীরে, সেই জায়গাটা এখন আর নেই। বিগত দিনে গুরুজন যারা ছিলেন, বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, তারাই বিবাহ বা এই বর কনের ব্যাপারটা তারাই বেশি মাথা গলাতেন বা মাথা ঘামাতেন, তারাই দেখে নির্দিষ্টভাবে স্থির করতেন। তারপরে সেখানে পাত্রপাত্রী বা বর কনে যারা ছিলেন, তারা সেই ব্যাপারটাকে কিন্তু সেই নির্দিষ্ট অনুষ্ঠানে সেই নির্দিষ্ট সময় তারা উপস্থিত থাকতেন। বাকি কাজটা কিন্তু করতেন সেই গুরুজন যারা ছিল তারাই। তারপরে ধীরে ধীরে পরিবর্তন আসলো। তারপরে কি পরিবর্তনে আসলো কি না, গুরুজন যারা আছে সারা সবটাই দেখে বিচার বিশ্লেষণ করে ফাইনাল সিদ্ধান্ত আসবে। পরবর্তী টাইমে সেই পাত্রপাত্রী তাদেরকেও দেখার অনুমতি দেওয়া হলো, এবং এরপরে গিয়ে স্টেপ বাই স্টেপ পরিবর্তন আসতে থাকলো, এবং দেখা গেলো কখনো কখনো পাত্রপাত্রী তাদের নিজেদের পছন্দ হয়ে গেল। সেক্ষেত্রে গুরুজন যারা ছিল তারা কিন্তু সেই মত মেনে নিত না, এবং এটা নিয়ে বিরাট দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন সমস্যা ঝামেলা তারা কিন্তু অতিক্রম করত। কখনো কখনো সেটা হিতে বিপরীত জায়গায় অ্যাকশন হয়ে যেত, এবং এইভাবে চলতে থাকলো। কারণ বিবাহটা এমনই একটা বিষয়, সেটা আবার বলছি, অর্থাৎ পূর্বজন্মের নির্দিষ্ট মিল, সেইখান থেকেই বিবাহের যোগ হয়। তাই আমরা যখন জন্মছক দেখি, যে জটুক বিচার করি, তখন সেখানেও কিন্তু তার নির্দিষ্ট কানেকশান থাকে, যে হ্যাঁ এই জাতকের সঙ্গে এই জাতিকা বা এই জাতিকার সঙ্গে এই জাতকেরই বিবাহ হয়ে এখানে সম্পন্ন হবে, কারণ এটা পূর্বজন্মের নির্দিষ্ট মিল রয়েছে। এখানে কেউ কোনো রকমের হাত দিতে পারবে না, কেউ কোনো রকমের এটাকে ছেদ করতে পারবে না, এটাকে আলাদা করতে পারবে না, এটা এখানেই হবে। এগুলো কানেকশান বলে দেয়, এবং সেইভাবেই তারা নির্দিষ্ট সেই বিবাহের নির্দিষ্ট অনুষ্ঠান সম্পন্ন করে। এবং এই মুহূর্তে দেখবেন যে এখানে গুরুজন যারা আছে তারা অনেকটা একটা নির্দিষ্ট পার্সেন্ট, মানে ম্যাক্সিমাম তারা কিন্তু হাত তুলে দিয়েছে। পাত্রপাত্রী তাদেরকেই ম্যাক্সিমাম পছন্দের জায়গাটা তাদের ওপর ঠেলে দেওয়া হয়েছে, তারাই পছন্দ করছে, তারাই সিদ্ধান্ত নিচ্ছে, এবং কোনো কোনো সময় সেখানে গুরুজন যারা আছে তারাও সেখানে কথা বলছে, অর্থাৎ সকলে মিলেমিশে এই জায়গাটা চলছে। আগামী দিনে আরও এটার পরিবর্তন আসবে, এবং সেই জন্য বললাম আর হয়তো 2-3টে জেনারেশন তখন বিবাহ বিষয়ে যে অনুষ্ঠানটা, এটাই থাকবে না, শুধু কাগজপত্রেই থাকবে, শুধু এগ্রিমেন্টে থাকবে। সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রেও কতটা পাবে, কারণ বিগত দিনের বিবাহ মানে যেমন ওই শিব পার্বতী অর্ধনারীশ্বর যে বিষয়টা আসে, অর্থাৎ অর্ধাঙ্গিনী, এই অর্ধাঙ্গিনী বিষয়টা দিনে দিনে লোপ পেয়ে যাবে, এবং এখান থেকেই পরবর্তীতে এই স্টেপটাই আসবে কন্ট্যাক্ট বেসিস বা এগ্রিমেন্টের ওপর। কেয়ারফুলি, কারণ এখানে জন্মছকের এই কানেকশান দেখবেন কখনো কখনো জাতক জাতিকার মধ্যে দ্বিধা দ্বন্দ্বে ভোগে, অর্থাৎ একটা স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশান তাদের স্বপ্নটাকে পুরো ছাড়খাড় করে দেয়। কখনো কখনো জাতক জাতিকার, অবশ্যই আমি বলবো এই যোগগুলো থাকলেই এইগুলো হয়, সবার ক্ষেত্রে না, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এই জায়গাগুলোকে কানেক্ট করে, যেটা দেখা গেল যে যে বিবাহ এবং পরবর্তীতে জীবন এটা কতটা ভালো হবে কতটা খারাপ হবে, জন্মছকের দুটো জাতকের চার্টের কম্বিনেশন ডিপেন্ড করে। দুটো চার্টের কম্বিনেশান যদি সঠিক জায়গায় না থাকে, তাহলে জানবেন যে এই সমস্যা আসবেই।
এবং দেখবেন যে জন্মছকের অনেক সময় 36 পয়েন্ট, আমরা বলি না যে জটুক বিচারে 36 পয়েন্টের মধ্যে কত পয়েন্টের মিল রয়েছে। অ্যাস্ট্রোলজি বলছে 18 পয়েন্ট না মিললে পরে সেখানে বিবাহ উপযুক্ত না, এবং অ্যাস্ট্রোলজি মত সেখানে বিবাহর অনুমতি দেওয়া হয় না। 18 পয়েন্ট এবং অ্যাবাভ অর্থাৎ তার বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে বিবাহের অনুমতি দেওয়া হয়। কিন্তু কিছু কিছু অশুভ যোগ যেগুলো ব্যভিচারী দোষে নিয়ে আসে, অর্থাৎ ব্যভিচারী কথাটা বুঝলেই বা শুনলেই মনে আসছে যেন এখানে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়া, বিবাহিত অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে অন্য কেউ ঢুকে যাওয়া, সেখানে গিয়ে সেই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়া। এটা কারুর ক্ষেত্রে অর্থাৎ এই জাতক বা জাতিকা বা বর বা কনে কারুর ক্ষেত্রে এই ব্যভিচারী দোষ থাকলে পারে স্বাভাবিকভাবে জীবনে এইরকম বিভিন্ন সময়ে প্রতিকূলতার জায়গা তৈরি হয়, যেটা পরবর্তী জীবনের এই বিবাহ নামক বিষয়টা আগিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন সময় হয়ে পড়ে। এবং কখনো কখনো অনেক জাতক জাতিকা তারা খুব সহজ সরল প্রবণতার কারণে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় জড়িয়ে যায়, কখনো কখনো প্রতারিত পর্যন্ত হয়ে যায় এ সকল জাতক জাতিকারা। এবং সেই সব জায়গাগুলো আপনাদের জীবনের সমস্যার চরম জায়গায় আসতে পারে। কখন আসতে পারে? একটা জন্মছকের যদি সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, জন্মছকের যদি, কারণ বিবাহটা সম্পন্ন হয়, কারণ এখানে আর একটা বিষয় রয়েছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আপনার বিবাহটা হচ্ছে লাভ ম্যারেজ, তার মানে 2-5 অর্থাৎ পঞ্চম থেকে দেয় ভালোবাসা প্রেম, দ্বিতীয় থেকে দেয় নির্দিষ্ট নতুন কুটুম্ব, আর সপ্তম থেকে দেয় বিবাহ, আর একাদশ থেকে দেয় সাকসেস। অর্থাৎ আপনি প্রেমের বা আপনার প্রেম যে ঘটেছে সেটার যে সাকসেস পাওয়া, সেটা আপনার একাদশের সঙ্গে পঞ্চমের এবং দ্বিতীয়ের কানেকশন পাই। তাহলে আপনার এই প্রেম ঘটিত বিষয়ের সাকসেস আসে। আর কখন প্রেমের বিষয়টা সাকসেস আসবে? যখন আপনার সেটা বিবাহে পরিণত হবে, কারণ আপনি আপনার যে সম্পর্কটা তৈরি করতে চেয়েছেন সেটা বিবাহ করার জন্যই। তাহলে সেখানে সপ্তমের কানেকশান আসবে, অর্থাৎ 2, 5, 7 and 11 কানেকশান। তাহলে একটা জাতক জাতিকার সেক্ষেত্রে লাভ ম্যারেজ হয়। যদি এই কানেকশান না থাকে তাহলে লাভ ম্যারেজ হবে না। এবং অনেক সময় একটা জাতক এবং জাতিকার কিছু কিছু ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কানেকশান থাকে, যেমন মঙ্গল মেয়েদের ক্ষেত্রে খুব পজিটিভ ভাইব্রেশন দেয় বিবাহের ক্ষেত্রে বা পরবর্তী জীবনযাপন করার ক্ষেত্রে, আর ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ তাদের জীবনের পজিটিভ ভাইব্রেশন দেয়। এবং এই দুটো গ্রহ যদি কারোর জন্মছকে নির্দিষ্টভাবে কানেকশান পেয়ে যায়, কারোর জন্মছকে যে কোনো একজনের, এবং নির্দিষ্ট কানেকশান, সে কনজাংশন কানেকশান যদি হয় এবং নির্দিষ্ট নক্ষত্র ভাবগত কানেকশান অনুযায়ী যদি পেয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকার জীবনে পরবর্তীতে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঢুকে যায়, যেটা জ্ঞানত বা অজ্ঞানত বা সহজ সরলতার কারণে তাদের জীবনে সমস্যা তৈরি হয়। এবং সেটা তৃতীয় ব্যক্তির কারণে সেই বিবাহিত জীবন, যে মন্ত্র পাঠ করে আপনি বিবাহ করেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়ে বিবাহটা করেছিলেন, সেই মন্ত্র কখনো কখনো সেটা মুছে যায় আপনার জীবন থেকে, এবং চরম অশান্তির জায়গা তৈরি হয়। কখনো কখনো এটার কারণেই পরক্রিয়ায় আসক্ত হয়ে যায়। বর্তমানে এই পরক্রিয়াটা সবথেকে সমাজের ক্ষেত্রে একটা কঠিন ব্যাধি বলতে পারেন, এবং এই ব্যাধি আপনার জীবনের চরম অশান্তির জায়গায় নিয়ে যাবে, এবং সেটা যদি আপনার জন্মছকে থাকে। কখনো কখনো দেখা গেল যে সম্পর্ক একাধিকভাবে জড়িয়ে গেছেন, কখনো কখনো সেখান থেকে পরিত্রাণ পেতে চাইছেন, পাচ্ছেন না। আপনি বেরোলেই আপনাকে এমন কিছু সমস্যা ফেলবে যেটা আপনি সমাজের থেকে পুরো আপনি আলাদা হয়ে যেতে পারেন।
সেই ভয় আপনার মধ্যে কাজ করছে কখনো কখনো। এগুলোর জানবেন যে সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক ওয়ে রয়েছে, যেগুলো করলে পরে কিন্তু এখান থেকে আপনি পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে পারবেন। তার উপযুক্ত কিন্তু বিষয় রয়েছে, আমি আর অত ডিটেলসে গেলাম না। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের দেখবেন কখনো কখনো যে আমাদের নির্দিষ্ট কানেকশন অনুযায়ী পঞ্চম ভাব আপনার পীড়িত হয়ে গেছে, পঞ্চম ভাবে লগ্নপতি গিয়ে কানেক্ট হয়ে আছে, পঞ্চম ভাবে দেখা গেলো শুক্র বা মঙ্গলের কানেকশন রয়েছে। তাহলে মঙ্গল বা শুক্র, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল বা লগ্নপতি নিজে যদি কানেকশন হয়ে যায় তাহলে এই ধরনের সম্পর্কে সাধারণত জড়িয়ে যায়। কিন্তু এদের ভুলটা এরা কখনো স্বীকার করতে চায় না, তখন হয়ে যায় সমস্যা। এবং পরবর্তীতে এরা একটা সময় এদের বিশ্বাসযোগ্যতাটাই নষ্ট হয়ে যায়। কারণ স্বামী স্ত্রীর বিবাহিত জীবন অবশ্যই সেটা বিশ্বাসের ওপর ডিপেন্ড করে এবং অ্যাডজাস্টমেন্টের ওপর ডিপেন্ড করে, যে অ্যাডজাস্টমেন্ট পরবর্তী টাইমে আর থাকে না। এবং কখনো কখনো কঠিন সমস্যার মধ্যে এই সকল জাতক জাতিকারা যায়, এবং কখনো কখনো এগুলো ছেলেদের মধ্যে বেশি প্রভাবিত হয়। কারণ আবার বলছি, টাকার পিছনে মানুষ ছোটে। ছেলেদের কাছে অর্থ যেমন গুরুত্বপূর্ণ, এবং সেই অর্থ পাওয়ার জন্য নারী পুরুষ নির্বিশেষে সেই যেখান থেকে পাবে সেখানে ছুটবে। সুতরাং আপনি যদি আপনার জায়গাটা ঠিক না রাখেন, বিশেষ করে অর্থ সংক্রান্ত বিষয় ছেলেদের ক্ষেত্রে, তাহলে আপনার জীবনে সমস্যা, চরম সমস্যা নিয়ে আসতে পারে। একটা সময় আপনি সর্বশান্ত হয়ে যেতে পারেন, আপনার পৈতৃক সম্পত্তি শেষ পর্যন্ত বিক্রি করে দিতে পারেন, এইরকম সমস্যা হয়। এবং এর মূলে মেন ছেলেদের ক্ষেত্রে শুক্র গ্রহ। কেন বললাম? শুক্র এমনই একটা জায়গা কানেক্ট করে জন্মছকের দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাবকে কানেক্ট করে রেখেছে নেটাল চার্ট অনুযায়ী। এবং এই নেটাল চার্টের দ্বিতীয় পতি শুক্র, সপ্তম পতি শুক্র, দ্বিতীয় থেকে লিকুইড মানি দেয়। যাদের দেখবেন খুব লিকুইড মানি, অর্থাৎ ক্যাশ ফ্লো বেশি আছে, নগদ অর্থ বেশি ইনকাম করেন, তারা সাধারণত এই ধরনের নারী সঙ্গ বা এই ধরনের অপোজিট সেক্স বা পরক্রিয়ার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছেন বেশি বর্তমান সমাজ ব্যবস্থায়, লিখে নিন। আর তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের অধিপতি সেই শুক্র, সে সপ্তমকে কানেক্ট করে রয়েছে নেটাল চার্ট অনুযায়ী। সপ্তম থেকে দেয় কামনা বাসনা, সেই কামনা বাসনা চরিতার্থের জন্য লাগে আপনার ওই দ্বিতীয় ভাবের শুক্রের নির্দিষ্ট অর্থ, এবং এটা আপনারা পেতে চান বিনিময়ে, অর্থের বিনিময়ে, যেটা আপনার চরিত্রকে নষ্ট করে দেয়। আপনার একটা সময় আপনি হয়তো ছিলেন চরিত্রবান, হয়ে গেলেন চরিত্রহীন, এবং এইটা আপনার পিঠে একটা স্ট্যাম্পের মতো লেগে যাবে। এবং এর জন্য সর্বদাই দায়ী হচ্ছে আপনার জন্মছকের নির্দিষ্ট গ্রহ নক্ষত্র, যেটা আপনার জীবনেরকে সমস্যায় ফেলে দিচ্ছে। এবং এর জন্য চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান। আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু স্থান কাল পাত্র বিশেষ তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। কামাখ্যা পীঠ এতটা গুরুত্বপূর্ণ একটা পীঠ, এবং নির্দিষ্ট এছাড়াও অন্যান্য নির্দিষ্ট জায়গায় রয়েছে, সেই সকল জায়গাগুলোই এগুলোর প্রতিকার প্রতিবিধান সম্ভব। কারণ এখানে কামাখ্যা পীঠে মেয়েদের প্রভাব সম্পূর্ণভাবে বিশেষ করে বেশি, মেয়েদের কন্ট্রোলে এই কামাখ্যা পীঠ। কারণ এখানে মায়ের অর্থাৎ সতীর যে 51 পীঠের মধ্যে এখানে একটা পীঠ, এবং যেখানে সতীর অর্থাৎ মাতা যখন সেই ছিন্ন বিচ্ছিন্ন দেহ 51 জায়গায় পড়ল, তার মধ্যে এখানে যোনিকূট অর্থাৎ মায়ের যোনি এখানে পড়েছিল। এবং সেই জন্য এখানে নির্দিষ্ট সময়, যেটা আপনারা দেখেন, সে অম্বাবচীর সময় এখানে ভীষণভাবে মেলা হয় কামাখ্যায়। এবং তাছাড়াও এখানে কিন্তু প্রত্যেকটা দিন তার গুরুত্ব রয়েছে,
অবশ্যই কিছু কিছু তিথি নক্ষত্র অত্যাধিক গুরুত্ব জায়গা বহন করে। এবং এখানে মেয়েরা, আপনারা জানেন যে একটা সময় ছিল এখানে মেয়েরা ছেলেদেরকে ভেড়া বানিয়ে রাখতো, অর্থাৎ তারা সর্বদাই সেই ছেলেদেরকে কন্ট্রোলে রাখার চেষ্টা করত এবং সেটা সম্পূর্ণভাবে তাদের হাতের মুঠোর মধ্যে ছিল। এবং এই জন্য এখানে মেয়েদের থেকে, অর্থাৎ ছেলেদের থেকে মেয়েদের আধিপত্য বেশি। এবং এখানে যে কোনো করণ, অর্থাৎ এটা একটা সময় ছিল, ধীরে 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 আবার সেটা আরও পরিবর্তন হয়েছে। এবং এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাধক, তারা তাদের নির্দিষ্ট মন্ত্র বলে, যোগ বলে, তারা সেই সাধনা বলে, সেই জায়গাগুলো অর্জন করেছে। এবং সেক্ষেত্রে সেই নির্দিষ্ট জায়গায় যে করণ ক্রিয়া করা হয় একদম সঙ্গে সঙ্গে তার অ্যাকশান হয়। এবং বিশেষ করে এই স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কখনো কখনো দেখবেন যে বশীকরণ ক্রিয়া, কখনো কখনো মোহিনী বশীকরণ ক্রিয়া, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা তার কিন্তু গুরুত্ব রয়েছে এবং আলাদা আলাদা ক্রিয়া রয়েছে। কোন ক্ষেত্রে কোনটার প্রয়োগ রয়েছে এবং কিভাবে তার প্রয়োগ রয়েছে, কখন সে তার প্রয়োগ বিধি রয়েছে, এগুলো সাধারণত যারা কামাখ্যা পীঠে যান বা এখানে নির্দিষ্ট যে যারা কাজ করেন তারা সম্পূর্ণভাবে জানেন। সেই জন্য কামাখ্যা ধাম এমনই একটা জায়গা, সেখানে দশমহাবিদ্যার অবস্থান রয়েছে, দশমহাবিদ্যার 10 দেবীর অবস্থান রয়েছে। কখনো কখনো সেক্ষেত্রে আপনার শত্রু আপনাকে কোনোভাবে সোজা হয়ে দাঁড়াতে দিচ্ছে না। আপনার অর্থ সম্পদ, আপনার শরীর স্বাস্থ্য, আপনার কর্মজীবন সব তছনছ করে দিয়েছে। আপনার যে শত্রু, সেটা হয়তো আপনার বিবাহিত জীবনের সঙ্গেই কানেকশন রয়েছে, তার জন্য রয়েছে কিন্তু এই কামাখ্যা ধামেই বগলা মায়ের নির্দিষ্ট কিন্তু মন্দির, যেখানে নির্দিষ্ট ক্রিয়ার বলে সেই শত্রুকে দমন করা সম্ভব হয়। এখানে রয়েছে আপনার গুপ্ত শত্রু, আর এই গুপ্ত শত্রুর কেতু, এই কেতু গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন ধূমাবতী এবং এই দশমহাবিদ্যার যিনি হচ্ছেন সপ্তম দেবী, তার অবস্থান রয়েছে এবং সেখানে নির্দিষ্ট কাজ করা হয়। সেই জন্য কামাখ্যা পীঠ খুব খুব গুরুত্বপূর্ণ, তন্ত্রের আতুরঘর বলা হয়। এবং এখানে কঠিন থেকে কঠিনতম সমস্যার এখানে নির্দিষ্ট কাজগুলো করা হয়। এবং সেই জন্য আগামী দিনে আমি এই কামাখ্যা ধামে থাকছি, নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন এবং ওই নির্দিষ্ট তিথিতে আমি ওখানে নির্দিষ্টভাবে কাজ করব। বহু মানুষের যে সমস্যাগুলো রয়েছে, যাদের সমস্যার জায়গাগুলো বলেছেন এবং তার সেই সমাধানের জায়গা ওখানে থাকবে। এবং তার পরবর্তী টাইমে নির্দিষ্ট চেম্বারগুলোর থেকে আপনারা আপনাদের জিনিসগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। যাই হোক, আমি বারবার বলি, তিথি নক্ষত্র দেখে এবং স্থান কাল পাত্র বিশেষ তার নির্দিষ্ট কাজ হয়। সেই জন্য কখনও তারাপীঠ মহাশ্মশানে কাজ করি, কখনও কামাখ্যা ধামে কাজ করি, কখনও বেনারসে কাজ করি, মণিকর্ণিকা ঘাটের সেই শ্মশান কক্ষের সেই নির্দিষ্ট জায়গায়, কখনও কিন্তু নাসিকে কাজ করি। সেই জন্য তার নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিতে সেই কাজ করি বলে আপনারা এতটা ভালো ফল পান। আর আমি নির্দিষ্ট তার সঠিক বিচার বিশ্লেষণ করে নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী তার সঠিক প্রতিকার দিই। সেই জন্য বহু মানুষ আজকে উপকৃত। যে সকল মানুষগুলো বিগত দিনের প্রতিবিধান নিয়েছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। তাদের কাছ থেকে শুনতে থাকুন। আর যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার যাচ্ছে, ওই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। শুনতে থাকুন যে সকল মানুষগুলো উপকৃত হয়েছে তাদের মুখ থেকে। আর সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন
তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি দাদার কাছ থেকে কথাগুলো শুনছিলাম, শুনতে শুনতে দাদা আমাকে হঠাৎ করে থামিয়ে দিতে বললেন এবং দাদা বলছেন যে আমার কথাটা আগে শুনুন। সত্যিকার ওনার কথাটা আগে কিন্তু শুনতে হবে, সেই জন্যই আমি আবার দাদার কাছ থেকে শুনতে চাইবো যে আচ্ছা দাদা, আপনার মনে কি কোনো ক্ষোভ ছিল, কোনো অসন্তোষ ছিল, যে কারণে আপনি সব বাধা পেরিয়ে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছেন? আমি একজনের কাছে গিয়েছিলাম, নাম প্রকাশ করব না, কিন্তু খুব বলে যে ভালো ভালো ভালো, মানে নিজের সম্বন্ধে অনেক ভালো একটু বাড়িয়ে বলে আর কি, কিন্তু কার্যক্ষেত্রে সেটা হয় না। আমি প্রোগ্রাম দেখে আমিও গেলাম, যাওয়ার পরে আমাকে বললে এই প্রতিকার লাগে, প্রতিকার করলাম, দেখলাম প্রতিকার করার পরে এবার আমাকে একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হওয়ার পরে আমি বললাম, ফোন করলাম, ফোন ধরে না, ফোন করলে ফোন ধরে না। যাই হোক, সে জানি আমার পয়সাটা জলে গেল। এবার একদিন আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি 2:35 নাগাদ, 3:30 প্রোগ্রাম হচ্ছে। তবে প্রোগ্রামটা ভালো পছন্দ হলো, আমি ফোন লাগালাম। সেই দিনকে ফার্স্ট দেখলাম আমার মানে ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সঙ্গে সঙ্গে আমার 3-4টে কথা সঠিক বললো। সেদিনকে ছিল মঙ্গলবার, আমি বললাম দেখাবো, বলে আজকে মঙ্গলবারে হয়ে যাবে। আমি চলে এলাম সঙ্গে সঙ্গে স্যারের কাছে। যখন আমি আলোচনা করছি বসে, স্যার বলে এই প্রোগ্রামটা দেখলাম না কিছুক্ষণ আগে। আমি হ্যাঁ স্যার, আমি 2:35 আমি প্রোগ্রাম দেখেছি, রাত্রিবেলায় আবার এসেছি 8:30টার সময়। স্যারকে আবার দেখালাম কালীঘাটে, মানে একটা রাজবাড়ি না কি, ওইখানে দেখালাম। হ্যাঁ, ওখানে দেখালাম। স্যার আমাকে যেগুলো বললো সবগুলোই ঠিক, মানে আপনার পাস্ট সবগুলো কি হয়েছে না হয়েছে সব কিন্তু বলেছেন ডক্টর গৌতম শাস্ত্রী। এবং আপনার ডেটা নিয়ে আপনার সঙ্গে কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর আগে কখনো দেখা হয়নি, ওই প্রথম কিন্তু দেখা হয়েছিল, তাই কি? সেটা বলুন দর্শকদের। আমার কথা হচ্ছে, আমি টিভিতে দেখলাম, দেখার পরে ভালো লাগলো প্রোগ্রাম দেখে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম। এত ভালো প্রোগ্রাম, এত ভালো কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমি সেই দিনকেই রাত্রিবেলা কালীঘাটে দেখানোর পরে আমাকে বললো এইটা লাগবে। আমার ঠিক আছে, তোমার ব্যবসা চলছিল, ব্যবসা একটু প্রবলেম হয়েছে, আমার কাছে আসবে, প্রতিকার করে দেবো, ঠিক হয়ে যাবে। আমি খুব খুশি। আমাকে তারাপীঠও যেতে বলেছিল, আমি বললাম তারাপীঠ আর যাবো না, আপনার বাড়িতে রত্নন্দী কালী পুজোয় যাবো। আমি খুব খুশি, আমার কাজ হয়েছে, মানে হয়েছে বলে আগে কাজ করিয়েছি। আচ্ছা আচ্ছা, এবার তা বলে আরো কাজ আছে, আমার কাজ আছে, 8:30 অব্দি, রাত 8:30 থাকতে হবে। মানে এটা কি আমার সঙ্গে স্বীকার করবেন দাদা যে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলে সাকসেসটা হাতের মুঠোয় পাওয়া যায়? ফার্স্ট টাইম তো এলাম আমি। এর আগে কাজ করিয়েছেন আপনি? না, স্যারের কাছে করিনি, অন্য জায়গায় করেছি। কোনো আপনার মধ্যে কি এটুকু আশা জাগছে? স্যার আমাকে যেটা বলেছে অরিজিনাল কথা বলেছে, আমার ভবিষ্যতে কি হয়েছে না হয়েছে সবই বলেছে। আমার ভালো লেগেছে, নির্দ্বিধায় আমি চলে এসেছি। তবে এখানে আসলে আশা করি ভালো লোকে, আমি তো এসে দেখলাম যে ভালো, লোকেরা আসুক, ভালো সার্টিফিকেট পাবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার দিদির কাছে চলে যাই। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম দীপ্তি মণ্ডল। দীপ্তি মণ্ডল কোথা থেকে আসছেন? পাটানগর থেকে আসছি। পাটানগর থেকে দীপ্তি মণ্ডল আজকের এই শুভ দিনে রটন্তী কালী পূজায় উনি চলে এসেছেন। মনের মধ্যে কি কোনো কিছু আছে যে এমন কিছু যে আজকের এই দিনটা আমি কাজে লাগাবো, আজকের এই শুভ দিনটা আমার জীবনের খুব মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিন, সেই বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, আজকের দিনে আমরা অমাবস্যা, একাদশী, পূর্ণিমা আমরা এমনি পালন করি, মানে সেই হিসাবে এই দিনটা তো খুবই ভালো। তো আমার এখানে আসার তাৎপর্যটা আমি শুনতে চাইছি। আসার তাৎপর্যটা হচ্ছে, আমার হাজবেন্ড ওই ফোনে ওনাকে ফোন করেছিলেন। ফোন করার পরে উনি বিগত 4 বছর আমাদের কি ক্রাইসিসের মধ্যে আমরা চলছি সেটা সঠিক বলে দিল একবার ফোন করতেই। এবং ওর ডেট অফ বার্থটা নিয়ে ওনার যে চার্টটা বার করেছিলেন, বার করে উনি পারফেক্ট আমাদের জীবনধারাটা বলে দিতে পারলো। তো ওনার বলাতে আমারও খুব ভালো লাগলো। ও বলল যে দেখো, এরম কিন্তু এমনটা কেউ বলতে পারেনি, কিন্তু ইনি পুরো ডিটেলসে বলে দিল যে আমরা কি সমস্যার মধ্যে চলছি, আমাদের কি হচ্ছে না হচ্ছে, তাহলে এনাকেই একবার দেখাই। সঙ্গে সঙ্গে ওই জন্যই মানে
ফোন করে ওই দিনকেই দেখিয়েছি। তা উনি বললেন যে তোমার একটা রেমেডি দিতে হবে। তো রেমেডিটা দেওয়ার জন্য বলল যে আপনি এখানে এসে পরের সপ্তাহেও নিয়ে যেতে পারেন, না হলে আমি 10 তারিখে যাব তারাপীঠে, ওখানেও আপনারা আসতে পারেন, না হলে 18 তারিখে অমাবস্যা, মৌনী অমাবস্যাতে আমার বাড়িতে ক্রিয়া হবে এবং হোমযজ্ঞ হবে, ওখানে যদি আসতে পারেন ওখানেও এসে ধারণ করতে পারেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমরা আসবো, আপনার বাড়িতেই আসবো। তাই আমরা আজকে এসেছি। আজকে ওর ক্রিয়া হয়েছে এবং ওইটা ধারণ করিয়েছেন এবং পরবর্তী হোমযজ্ঞে হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। এবারে দেখি কি হয়, পড়ার পরে বিশ্বাস নিয়ে তো পড়ছি। কিন্তু একটা ডেটাতে ডক্টর গৌতম শাস্ত্রী লাস্ট 4 ইয়ার্স পাস্ট হিস্ট্রি বলে দিয়েছে। এটা কিন্তু যথা কথা নয়, একদম একেই বলে হচ্ছে কারিশমা। একদম এই জন্যই ওনাকে আমার ভালো লেগেছে যে চলো ওনার কাছেই চলো। এরকমটা তো কেউ এরকম তো বলতে পারিনি, কিন্তু ইনি ডিটেলসে বলে দিল যে আমাদের কি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কি কি হচ্ছে, আমাদের কি হয়েছে, সব বলে দিতে পারলো। যে একটা ডেট অফ বার্থ নিয়ে এভাবে বলে দেওয়াটা মুখের কথা নয়। তাহলে তুমি এত তো অনেক জায়গায় গেছো, তাহলে চলো ওখানেই চলো, দেখো কি হয়। ক্ষুদ্র একটা ডেটা তা থেকে বলে দেওয়া সত্যি অসম্ভব ব্যাপার। এই অসম্ভব কি সম্ভব করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হ্যাঁ, উনি তারাপীঠ মহাশ্মশানে গিয়ে মহাযজ্ঞ করেন, উনি কামাখ্যায় গিয়ে মহাযজ্ঞ করেন। এই অমাবস্যাগুলোতে কিন্তু আপনারা ওনাকে পাবেন তারাপীঠ মহাশ্মশানে, ওনাকে পাবেন কামাখ্যায়, ওনাকে পাবেন কঙ্কালীতলায়, বিশেষ প্রয়োজনে বেনারসে। বিভিন্ন অমাবস্যায় কিন্তু গুরুত্ব অনুযায়ী, তার তথ্য অনুযায়ী তিনি চলে যান এইসব স্থানে এবং গিয়ে কিন্তু কঠিন থেকে কঠিনতর তন্ত্রক্রিয়া গুরুত্ব সহকারে করেন আপনাদের জন্য। বলছে ওর খুব শরীরটা ভালো থাকে না, আচ্ছা, তারপরে ওর চাকরি তো বলে কি আসতে পারে, বাধা আসতে পারে, বদনাম আসতে পারে চাকরি ওইখানে। তারপরে ওর মাঙ্গলিক দোষ আছে একটু, আর অনেক কটা দোষ আছে, স্যার গুলো কাটিয়ে দেবে। কিছু কথা না বলা যায় না। ঝর্ণাদি কিন্তু সেই কথাগুলো বলতে চাইছেন না। এগুলো সিক্রেট রাখাই প্রয়োজন, কেননা ব্যক্তিগত কিছু সমস্যা থাকে, যে সমস্যার কথা একমাত্রই ডক্টর গৌতম শাস্ত্রী জানেন। প্রত্যেকেই ওই জন্য কিন্তু এখানে আসছেন। যেখানে কিছুই সম্ভাবনা থাকে না, সেখানে কিন্তু সম্ভাবনার আশার আলো জাগান এবং বাস্তবে সেটা পরিণত করেন ডক্টর গৌতম শাস্ত্রী। হয়েছে হয়েছে আবার আমার বৌমা ভালো হয়েছে। এই আমার কাকা শ্বশুর টশুর বাড়ির থেকে না সব বৌমা টোমারা সবাই আসে, সবাই এসে উপকার হয়েছে। তা ওদের সাথে আমার বৌমাকেও পাঠিয়েছিলাম। বৌমার বাচ্চা দুবার ওরকম হয়েছিল বলে এই স্যারের কাছে এসেছিলাম। এখন বৌমার মেয়ে হয়েছে, তাই এখন সব ভালো আছে। তাই আবার মেয়েরও হাত দেখালাম, মেয়ের এসব বললো, তাই মেয়েকে আবার নিয়ে এসেছি। আপনার নাম? মিনতি মন্ডল, কোথা থেকে আসছেন আপনি? কৃষ্ণনগর বিমপুর থেকে। আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? বৌমার জন্য এসেছি। আচ্ছা, কি কোনো সমস্যার কারণে? সমস্যা, হ্যাঁ সমস্যা বলতে ওনার একটু ওনার মা মারা গিয়েছিল আচ্ছা, আগুনে পুড়ে, ভয় ভয় করে সবসময়। আপনার নামটা কি? অর্চিতা মন্ডল। অর্চিতা মণ্ডল। অর্চিতা মণ্ডলের মা মারা যায় এবং তারপর থেকেই ওনার একটা ভয় ভয় ভাব থাকে, যেন মনে হয় মা বোধহয় আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এরকম ধরনের কিছু কি? হ্যাঁ, ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে মানে আমাকে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার মানে ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা মানে যে ছেলে চলে গিয়েছিল, মানে বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। আসতে চাইবো। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে। এখন
এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ডভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো। ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড এসছে যে 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। এই জিনিসগুলো উনি বলেছিলেন, যে আমি যে জিনিসগুলো বলছি, ডক্টর গৌতম শাস্ত্রী উনি বলেছিলেন আমাকে, মানে একটা ভবিষ্যৎবাণী। আচ্ছা, আমি মানতাম না। বলেছিল আপনি এইসব কাজগুলো করবেন, আপনার সময়টা প্রচন্ড ভালো আসছে, তবে 7:30 চলে যাবে, কিন্তু আপনি ঘাবড়াবেন না। যদি কোনো অসুবিধা হয় আপনি আমার কাছে আসবেন, লাগাতার কন্ট্যাক্ট রাখবেন, তার জন্য কোনো পয়সা লাগবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, কখনো কখনো অমাবস্যা, আজকে জাস্ট আমাকে ডেকেছিল, অনেক দুটো অমাবস্যা মিস করেছি। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে, মানে 80% বলতে পারি। আমি 20% রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। তার মানে কিন্তু জগন্নাথ মিত্র স্বীকার করছেন যে 80% আমি 80% একদম বিলিভ করি। বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। থেকে উনি যখনই করবেন, 3-4টে ওনার কন্ট্যাক্ট আছে, ওনার কথাগুলোকে শুনতে হবে। খুব ভালো লাগলো জগন্নাথ মিত্রের সঙ্গে কথা বললাম। জগন্নাথ মিত্র কিন্তু একটাই কথা বলেছেন যে আমার যে সব সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু হতে পারে যে তার কেরিয়ারের দিক থেকে, তার ব্যবসার দিক থেকে, কিন্তু আরেকটা সম্পর্ক, যে ছেলে আসবে নাই, একদমই সবথেকে মেইন আছে, যে আসবেই না বলেছিল বাবার কাছে, সে কিন্তু ফিরে এসেছে। কার জন্য? ডক্টর গৌতম শাস্ত্রীর জন্য। আপনারাও যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু এক বাক্যে স্বীকার করবেন যে সাকসেস হাতের মুঠোয় এনে দেন ডক্টর গৌতম শাস্ত্রী, বন্ধ ভাগ্যের দরজা খুলে দেন ডক্টর গৌতম শাস্ত্রী। কি নাম আপনার? আমার নাম মানিক করগুপ্ত। মানিক করগুপ্ত। আপনি কোথা থেকে এসেছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কিসের টানে, কিসের আকর্ষণ এখানে আসা? আমি অনেক জ্যোতিষীদের কাছে গিয়েছিলাম, কিন্তু আমি সেভাবে ফল পাইনি। আমি তারপরে টিভিতে ফলো করি, কার কাছে গেলে পাওয়া যায়। ফল তো পাওয়া যায়, কিন্তু কার কাছে গেলে আমি ফল পাবো সেটা আমি চেষ্টা করি। দেখতে দেখতে ওনার প্রোগ্রাম দেখি এবং ওনাকে আমি অনেক দিন ধরে ফলো করি। ফলো করার পরে আমার মনে হলো যে এরকম একটা ডক্টর গৌতম শাস্ত্রী ভদ্রলোক, ওনার কাছে গেলে আমি আশা করি কাজ পাবো। যে কাজের জন্য আমি চেষ্টায় রয়েছি সেই কাজটা আমি পাবো। মানে আপনি যে সমস্যা জর্জরিত, ডক্টর গৌতম শাস্ত্রী সেই সমস্যা থেকে আপনাকে উদ্ধার করতে পারবেন, এটাই এটাই আমার বাবা। মানিকবাবু খুব সুন্দর বললেন, কিন্তু অনেকের অনুষ্ঠান দেখেছেন, কিন্তু ডক্টর গৌতম শাস্ত্রীর যে প্রেডিকশন টিভিতে, সেটা থেকে অনেকেই অ্যাট্রাক্ট হন, যে একটা সামান্য ডেটা ফোনের মাধ্যমে বলে দিচ্ছে, তারপরে কি করে ভদ্রলোক তার পাস্ট, তার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ডিটেলসে বলে দিচ্ছে। সেই কারণে মানিকবাবু চলে এসেছেন আজকে, এবং উনি আশাবাদী ওনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবেই হবে, তাই তো? হ্যাঁ, আমি সেই আশাতেই ওনার কাছে এসেছি, এবং আমি বেশি দিন হয় না এসেছি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই
যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।